আবু ইউসুফ রতন ২০১৭ সালে সৌদি আরব চলে যান বোনের শ্বশুর পক্ষের এক আত্মীয়ের প্রতি প্রবল আস্থা রেখে। পরে আত্মীয়ের উপর ভরসাই হয়ে দাঁড়ায় নিজের উপর অনাস্থার কারণ। দাস হয়ে বিক্রি হতে হয় তিন মনিবের কাছে, সাক্ষী হতে হয় মরুর দেশের জনমানবহীন অজানা ঠিকানার। এমনই প্রতারকের খপ্পর থেকে বেঁচে ফেরা এক অভিবাসীর গল্প বলছি আমি, মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার। 2018 সালে মার্চের 31 তারিখে আমারে আমার এক মানে ব্যয় লাগে আর কি। ওই বলতেছে যে ভাই ভালো একটা বিষয় আছে, সৌদি আরব যাইবেন কিনা। পরে আমি আমার বোনের মাধ্যমে দিয়ে গেলাম। আমার বোনে বললো, হে বললো না ঠিক আছে, উনি যেতে বলছে বারবার, তাহলে আপনি যান দেখেন। পরে আমি কি করছি, ওর থেকে বিষয় নিলাম। হে আরেকজনের থেকে বিষয় কিনছে, হে আরেকজন থেকে বিষয় কিনছে। এ করে আর কি করে 3-4 হাত হয়ে, মানে আরবির থেকে 3-4 হাত হয়ে এই বিষয়টা আইছে। আমরা তো জানি না প্রথম স্টার্টিং। পরে বিষয় দিছে, আমি গেলাম। এখন যাওয়ার দিনও সে যে একটা মানে ভুল করলো, সেটা আসলে বলে কি মানে কোনো কিছু ইয়ে পাইতেছি না। এ নেওয়ার পরে আমাদেরকে যে এয়ারপোর্টে রিসিভ করবে কোনো লোক আসেনি। দেশে ফিরে ঢাকায় একটি ভবনে লিফট আরোহণকারীদের সহায়তাকারী হিসেবে কাজ নেন নামমাত্র বেতনে। এদিকে ছেলেকে বিদেশ পাঠাতে করা ঋণের টাকা শোধ করতে ৬৪ বছর বয়সেও কুয়েতে শ্রমের ঘানি টেনে চলেছেন রতনের বাবা মকবুল আহমদ। আমাদের কোনো কফিল নাই যে আমাদেরকে নিচে, আমাদের যে ব্যয়, ওই ব্যয়েরও কোনো খোঁজ খবর নাই। আবার কোনো লোকের কোনো খোঁজ খবর নাই, কোনো দালাল, কোনো কিছুর খোঁজ খবর নাই। আমরা করতেছি, আমাদেরকে টেলিফোনও করতেছি যে আপনারা এখানে কাজ করেন, কাজ করছেন, সমস্যা কি, আমরা দেখা করবো নি। এভাবে করে করে আমাদেরকে 1-1.5 মাস 2 মাস পর্যন্ত এভাবে ঘুরেছি। কোনো লোক নেই, কিছু নেই। এখন সবাই কাজ করতেছে, আমরাও করতেছি। এখন আমি তো আর জানি না যে আমার কোম্পানির দিছে। আমি তো মনে হচ্ছে আমার কোম্পানির দিছে, কিন্তু আসলে কোম্পানির দেয় নাই। আমার দালালের 3 বেচা দিছে। এক বেচা দিছে এক দালালের কাছে, ওই দালালের বেচা দিছে আরেকজনের কাছে। ওই কফিলের থেকে বেশি কফিলে এটা মানে সাব কন্ট্রাক্ট সাপ্লাইয়ের মতো আমারে দিয়ে দিছে, ঠিক আছে। এখন আমি গত মাসটা কিন্তু জানি না। যাক, করতেছি। পরে এক সময় আকামার যেন একটা আকামা দেয় না 3 মাসের ভিতরে। তখন কপিলটা বললাম, ইয়ারে দালালটা বললাম যে যে লোক নিছে আমারে, এরে বললাম যে ভাই আমাদের তো আকামার দরকার, আমরা সৌদি আরব যেতে আইসি, আমাদের তো আকামা দিতে হবে না। আর কোম্পানি আমাদেরকে, এটা কি কোম্পানি নাকি? এত কথা বলার দরকার নাই, আপনাদের যেটা বলছি এটা মানে এক কথা আমাদের জিম্মি করে লাগছে। এখন দেশে টেলিফোন করলে এরা তোরা দেখ আগে, যদি এরা যদি তোদেরকে আকামা দেয় তো ভালো কথা, যদি না দেয় তাও এটা রাস্তা আছে। আকামা না দিলে যে লোকে নিছে এই লোকের কমু যে এদেরকে দেশে রিটার্ন ব্যাক, ঠিক আছে। পরে আকামা দিব করে পরে 3 মাস পরে আমাদেরকে আকামা দেয়। আমাদেরকে বেতন যেটা দেওয়ার কথা, আমাদেরকে হচ্ছে প্রথম 1600 রিয়াল বেতন দেওয়ার কথা। ওই জায়গায় যায় আমাদেরকে 1000 টাকা বেতন দেয়, ঠিক আছে। ওই 1000 টাকা ওই দেশে খাইতে লাগে 300-400 টাকা, 500 টাকা। 1000 টাকা বাংলাদেশে তখন কিচ্ছু না। তখন আমি যখন গেছি তখন 1 টাকা 21 টাকা ছিল। 1000 টাকা 21,000 টাকা, তখন ওই দেশে খাইতে লাগবে আপনার 15,000 টাকা। তার 5,000 টাকা বাংলাদেশের সামনে কি দিবে না। তো যাক, করে রয়েছি, দেখ কি করে আকামা পর্যন্ত। এখন আকামা যে এরা করে নাই, কপিলটা যে টাকা দেয় নাই এটাও আমরা জানি না। হে কিন্তু বাংলা টাকা 5.5 লাখ টাকা নিচ্ছে আমার থেকে। হ্যাঁ, এখানে আকামার টাকাও আছে, সবকিছু আছে, বাংলাদেশে ওকালার টাকাও আছে, সবকিছুর এই খরচের ভিতরে। হ্যাঁ, আমার ব্যয় টাকাটা নিচ্ছে। নেওয়ার পরে এখন আমার যে আকামাটা যে দেয় নাই, কারণ আমার ব্যয়ের যে কইলাম যে আমার আকামা দেয় নাই কেন, আমার আকামা কি হয়েছে। পরে কপিলে একদিন আইসে, আয়া কয় এলো তোমার 700 টাকা এই মাসের স্যালারি। কেন? কয় অন্য এক বাঙালির দিয়ে গেলাম। ভাই আমি তো আরবি জানি না, প্রথম গেলাম বাঙালিরে দিয়ে গেলাম যে ভাই কি কয়। বাঙালি আরবির লোক কথা কইলো, কয় এগো 3 মাস 5 দিন চলে, তার মানে একদিন গেলে 500 রিয়াল জরিমানা। 1 মাস আকামা না হলে 500 রিয়াল জরিমানা। এগো 500 টাকা করে কাটছি। 500 টাকা কাটা, আমার 500 কাটছে, আবার আমার 700 টাকা দিছে। আমি দিয়ে গেলাম 500 টাকা কেন কাটলে। তো বাঙালি যে বাঙালি আমার সাথে কাজ করে, বাঙালির দিক কইলাম যে আরবির জিগা, আরবি কি কয়। আর আরবি গুলো যে এর 500 টাকা জরিমানা আমি কাটছি। আমি কেন কাটবা, আমি তো আকামার টাকা এবং বাংলাদেশের ওকালার টাকা সবকিছু দিয়া
সৌদি আরব আসলো। বক্তব্য আরবি বললো, এটা আমি জানি না, এটা যে তোমার আনছে তোমার ওই ওই লোকে জানে, সুমনকে মনিরকে ওরা জানে, আমি জানি না। তো ঠিক আছে, এটা তো সাধারণ জ্ঞানে, আরবির কোনো দোষ নেই জানে। আমার আত্মীয়রও ধরছি, যোগাযোগ করছে, আত্মীয়কে আমি দিছি, আমি টাকা দিছি, কার কাছে দিছি, অমুকের কাছে, এর নাম হইলো মনির। আমি এখনো প্রায় 3 লাখ টাকার মতো ঋণ আছে, আমার কোনো ঋণ শোধ হয় নাই। যা ছিল, যা করছি, যাই কিছু করছি, ওই ফ্যাটে ভাতের মতো। মনে করেন যে জায়গার মধ্যে 1000 টাকা, ওই জায়গার মধ্যে 500 টাকাও থাকতো না, ঠিক আছে। এইভাবে মানে বহুত কষ্টে আমি প্রায় 3-4 বছর যাইছিলাম, মানে আমি বহুত কষ্টে ছিলাম এক কথায়। 1 মাস কাজ করলে 3 মাস কাজ করতে দিতাম না, মানে কাজ থাকতো না। এভাবে আমি এত টাকা দিলাম, 5.5 লাখ টাকা দিলাম। তুমি একটা ভালো বিষয় দিবা, তুমি তো ভালো বিষয় দিলে না, ছেলে তো এই কষ্ট করলো 6টা মাস। এখন আমি কি মানে আব্বা করছে যে আমি এ করে আইনের মাধ্যমে যাওয়ার কথা বলছিল। পর আমাদের মানে গার্ডিয়ানরা আরো আছে, এরা বলছে দরকার নাই, যেটা হওয়ার হয়ে গেছে গা। এখন আত্মীয় মানুষ, সেগুলো যখন আমরা মানে আইনি পদক্ষেপ নিতে গেলে দেখা যাচ্ছে আমাদের বোন একটা আছে, এগো এর সম্বন্ধীর কাছে। এখন বোনের কিছু সমস্যা হইব কিনা, হইব ভয় বিদায়, এই কারণে আমার আব্বা খালাস যে টাকা গেছে গেছে, থাক, এগুলো আর কিছু করার নাই, আমাদের ব্যয় লাগে। এই কারণে আমার আব্বা চিন্তা করছে যে যেহেতু আমার একটা মেয়ে আছে এগো ইয়েতে, মানে আমার বোনের হাজবেন্ড, ওনার বোনের হাজবেন্ড আর কি, আমার যে বিদেশ গেছে ওই। তা আমার আব্বা চিন্তা করছে যে আমার মেয়ের হয়তো সমস্যা হইব, আমার জামাই হয়তো মেয়ের টর্চারিং করবো। রতনের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার 10 নং ভাটারা ইউনিয়নের বাউরখাড়া গ্রামে। প্রবাসী বাবা বয়সের ভারে অসুস্থ হয়ে গেলে এখন জমি বিক্রির পরিকল্পনা করছেন প্রতারণার ভুক্তভোগী রতন। যদি সরকারি মাধ্যমে বা যদি যে প্রবাসীগুলো লেগে যদি সরকার পক্ষ থেকে যদি একটা দেয় আর কি, যে না এরা কর্মস্থল ইয়েতে যাওয়া, মন মানসিকতা আছে যে এরা সরকারি মনে করেন এম্বাসির মাধ্যমে যে যা প্রবাসীগুলো লাগে একটু সুযোগ সুবিধা দিলে, যে না এগোরে আমরা আবার যাওয়ার দিই, ঠিক আছে। যদি সুযোগ সুবিধা দেয় আর কি, তাহলে আমি আসলে যাওয়ার চেষ্টা আছি, আমার ওই সাহস মন মানসিকতা আছে যাওয়ার। যে হয়তো ওই দালালের মাধ্যমে বা কোনো সাপ্লাইয়ের মাধ্যমে যাইতে আমি রাজি না। দালালের সাপ্লাইয়ের মাধ্যমে গেলে মানুষের মারার, ওই মানুষ আর ফিরে আসার কোনো সম্ভাবনা নাই, আইবো কিনা আধা মরা, বা এর চাকরি ভালো চাকরি পাইছে কিনা, ভালো ইয়েতে আছে কিনা, এর কোনো অসুবিধা হয় কিনা, এভাবে যদি কোনো একটা দেশের বাংলাদেশ সরকার থেকে যদি একটা থাকে, তাহলে আমি মনে করি আশা করি প্রবাসীদের আর এত ভোগান্তি পাইব, বা প্রবাসীদের সুযোগ সুবিধা একটা আছে না, অতটুকু তো প্রবাসীরা পায় না। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ প্রতিবেশী রাষ্ট্রগুলোর অভিবাসীরা যেখানে শতভাগ মর্যাদা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে উচ্চ বেতনে কাজ করছেন, সেখানে রতনের মতো বাংলাদেশি অভিবাসীদের একের পর এক হাত বদল হয়ে বিক্রি হতে থাকা রাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও প্রবাসী কল্যাণ নীতিকে প্রশ্ন করে। দায়িত্বশীল চেয়ারগুলোতে ব্যক্তির পরিবর্তন হলেও প্রবাসী কল্যাণ নীতির অটলতার ফল ভোগ করতে হয় নিজ হাতে আপন স্বপ্নের কবর রচনা করা প্রবাসীদের।